আসসালামু আলাইকুম সবাইকে। প্রজেক্ট এইস এর জীববিজ্ঞান ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা পড়ব জীববিজ্ঞান প্রথম পত্রে অর্থাৎ উদ্ভিদ বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার কোষ ও এর গঠন। আমরা এর আগে এই চ্যাপ্টার থেকে কি কি পড়েছি? আমরা লাস্ট দুইটা ক্লাসে রেপ্লিকেশন পড়েছি, ট্রান্সক্রিপশন পড়েছি। আমাদের আর একটা টপিক এরপরে বাকি থাকে, সেটা হচ্ছে কি ট্রান্সলেশন। আমরা রেপ্লিকেশনের সময় কি পড়লাম? ডিএনএ থেকে ডিএনএ তৈরি হলো। ট্রান্সক্রিপশনের সময় কি পড়লাম? ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো। কি তৈরি হলো? ডিএনএ থেকে আরএনএ। more specifically ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হলো। এমআরএনএ তৈরি হলো। এবারে এমআরএনএ এর কাজ কি? আমরা বলেছি এমআরএনএ এর কাজ হচ্ছে এটা নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এই ডিএনএ এর তথ্যটা নিয়ে যাবে, সেই তথ্যটাকে প্রেজেন্ট করবে, প্রেজেন্ট করে সেইখানে প্রোটিন তৈরি করবে। কি তৈরি করবে? প্রোটিন। আলটিমেটলি এই প্রোটিনই হচ্ছে আমাদের দেহের যাবতীয় যা বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্যকে প্রকাশ করবে প্রোটিন। আমরা যে বলি সব বৈশিষ্ট্যের ধারক ও বাহক হচ্ছে ডিএনএ, তাহলে সেটা ধারক ও বাহক হিসেবে কাজ করছে, বাট সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে কিসের মাধ্যমে? প্রোটিনের মাধ্যমে। সেই বৈশিষ্ট্য হতে পারে আমার উচ্চতা, হতে পারে আমার চুলের ধরন, চুলের রং, চোখের রং, যে কোনো কিছু হতে পারে। ম্যাক্সিমামে সবকিছুই কিন্তু আমাদের এই প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত হয়, বিভিন্ন ধরনের প্রোটিন দিয়ে নিয়ন্ত্রিত হয়। তা আমাদেরকে তাহলে প্রোটিন তৈরি করতে হবে। এই প্রোটিন তৈরি করার প্রক্রিয়াটাকেই বলে হচ্ছে ট্রান্সলেশন। ওই যে ট্রান্সক্রিপ্ট করে ডাটা নিয়ে এসেছিল এমআরএনএ, ডিএনএ থেকে ট্রান্সক্রিপ্ট করে ডাটা নিয়ে আসলো না? তাহলে এবার সেটাকে কি করবে? সেটাকে অনুবাদ করে তো বুঝাইতে হবে যে আমি আমার এই ডাটা দিয়ে এটা মিন করতেছি, এই প্রোটিনকে নিয়ে আসো, এই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসো। তাহলে এই জন্য এটাকে কি বলছি আমরা? এটাকে আমরা বলি ট্রান্সলেশন। তাহলে ডিএনএ টু ডিএনএ রেপ্লিকেশন, ডিএনএ টু এমআরএনএ ট্রান্সক্রিপশন, এমআরএনএ টু প্রোটিন ট্রান্সলেশন। আর যদি আরএনএ থেকে ডিএনএ হয় তাহলে আমরা কিন্তু আগের ক্লাসে পড়ছি রিভার্স ট্রান্সক্রিপশন। ঠিক আছে? তাহলে এই প্রোটিন তৈরি করার জন্য আমাদের আগের কিছু জ্ঞানের সাহায্য নিতে হবে। এখন আগের জ্ঞানে সাহায্য নেওয়ার আগে আমরা আসি এটা কি? এইটা হচ্ছে একটা নিউক্লিয়াস। ঠিক আছে? নিউক্লিয়াসে সাপোজ এখানে হচ্ছে দুইটা লেয়ার আছে, আমি আলাদা করে দুইটা লেয়ার দিলাম না। এটা হচ্ছে নিউক্লিয়াস, এইটা হচ্ছে নিউক্লিওলাস, আর এইখানে সাপোজ তৈরি হয়েছিল আমাদের যত প্রোটিন যাবতীয়, যত এমআরএনএ যাবতীয় যা কিছু সবকিছু এইখানে তৈরি হয়েছিল। এটা হচ্ছে তার ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা। এখানে কি তৈরি হয়েছে? এখানে তৈরি হয়েছে একটা এমআরএনএ। সাপোজ এই যে একটা এমআরএনএ তৈরি হয়েছে এখানে। তাহলে এমআরএনএ এর প্রথম কাজ কি হবে? এমআরএনএ এর প্রথম কাজ হবে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে যাওয়া। কোন পথে? আমরা জানি এখানে অনেক ফাঁকা জায়গা আছে কিন্তু, যেগুলোকে কি বলি আমরা? নিউক্লিয়ার রন্ধ্র বলি। যদি এখানে দেখা যাচ্ছে না, যাচ্ছে না জন্য নাই নাকি? আছে তো। তাহলে এই রন্ধ্র পথে এটা বের হয়ে চলে আসবে। কোথায় চলে আসলো? এটা সাইটোপ্লাজমে চলে আসলো। তাহলে রন্ধ্র পথে বের হয়ে সাইটোপ্লাজমে চলে আসলে এবার সাইটোপ্লাজমে এসে কি হবে? নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসছে। এখন আমরা নিউক্লিয়াসকে গায়েব করে দিই, দরকার নেই আমাদের নিউক্লিয়াস, আমাদের দরকার এমআরএনএ 5 প্রাইম 3 প্রাইম। এমআরএনএ কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। প্রোটিন তৈরির অঙ্গাণুকে আমরা একদম শুরুর দিকের ক্লাসে, মোস্ট প্রবাবলি কত সেকেন্ড ক্লাসে, আমরা প্রথম যে অঙ্গাণুটা পড়েছিলাম সাইটোপ্লাজমীয় সার্বজনীন অঙ্গাণু, সেইটা কি? রাইবোজোম। তাহলে রাইবোজোমেই আমরা বলেছিলাম রাইবোজোম হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, এখানে প্রোটিন তৈরি হয়। তাহলে প্রোটিন তৈরি করার জন্য এই এমআরএনএ কে যাইতে হবে রাইবোজোমের কাছে। তাহলে রাইবোজোম সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। তাহলে ওই যে ওই ক্লাসটা করে আসতে হবে, রাইবোজোম কি কি জিনিস। এরপরে আমাদের আরো একটা জিনিস দরকার, যেটা আমরা এর আগে পড়ে আসছি। সেইটা কি? সেইটা হচ্ছে টিআরএনএ। টিআরএনএ মানে কি? ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার, সে কাকে ট্রান্সফার করবে? সে অ্যামিনো অ্যাসিডকে ট্রান্সফার করবে। আমরা জানি প্রোটিন কি? প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিডের পলিমার, মানে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে প্রোটিন তৈরি করে। তাহলে প্রোটিন তৈরি করতে হলে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতে হবে না?
সেই অ্যামিনো অ্যাসিডকে কে নিয়ে আসবে? সেই অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে টিআরএনএ। তাহলে আমরা একটু দেখি টিআরএনএ কিভাবে অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসে। আমরা টিআরএনএ এর গঠনে যদি আরেকবার একটু যাই, সাপোজ এইটা হচ্ছে একটা টিআরএনএ এর গঠন। দেখো এরকমই তো আমরা পড়েছিলাম টিআরএনএ এর গঠনটা খানিকটা, তাই না? 3N টা সবসময় উপরে থাকবে 5N এর থেকে। তাহলে এটা কি? এটা হচ্ছে ডি বাহু, এটা হচ্ছে টি বাহু, এটা হচ্ছে অ্যান্টিকোডন বাহু যেখানে 3টা অ্যান্টিকোডন আছে, এটা হচ্ছে অতিরিক্ত, সরি লুপ, ডি লুপ, টি লুপ, অ্যান্টিকোডন লুপ, আর এটা হচ্ছে অতিরিক্ত লুপ। তাহলে এটাই তো আমরা পড়ছি। এর মধ্যে আমরা পড়েছিলাম যে অ্যামিনো অ্যাসিড সংযুক্ত স্থান বা অ্যামিনো অ্যাসিড বাহু পড়েছিলাম কোনটা? এইটা হচ্ছে সেই অ্যামিনো অ্যাসিড বাহু। এইখানে এসে এই জায়গাতে এসে কে যুক্ত হয়? অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়। তাহলে এইখানে এসে অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, এই জায়গা থেকে অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসে। নিয়ে এসে কি করে? এই যে আমাদের এমআরএনএ ছিল না, সরি, এই যে এমআরএনএ, এই এমআরএনএ তে কি আছে? নাইট্রোজেন বেজ আছে। এই এমআরএনএ এর নাইট্রোজেন বেজের সাথে এই যে 3টা বেজ আছে, এই 3টা বেজ কমপ্লিমেন্টারি। তাহলে এইটা এসে এটার সাথে যুক্ত হয়, এইটা এসে যখন এটার সাথে যুক্ত হয় এখানে একটা অ্যামিনো অ্যাসিড আসে। তাহলে এইটা হচ্ছে আপাতত বেসিক কথাবার্তা, কিভাবে আসে কিভাবে যুক্ত হয় সবকিছু বলবো। তাহলে শুরুতে আমাদের রাইবোজোম লাগলো, তারপরে টিআরএনএ লাগলো, কারণ টিআরএনএ এসে এমআরএনএ এর সাথে যুক্ত হবে, সাথে উপরে করে অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবে। তাহলে এই গেল সেকেন্ড কথা। এইবার আমরা থার্ডে একটা নতুন জিনিস সম্পর্কে একটু জানবো, কারণ আমাদের নেক্সটে এটা নিয়ে ডিটেলস ক্লাস হবে। এতদিন ধরে তোমাদের বলে এসেছি সেটা কি? কোডন। কোডন বা জেনেটিক কোড। জেনেটিক কোড নিয়ে এতদিন কথা বলে আসছে, এখন এই কোডন জিনিসটা কি সেইটা নিয়ে আমাদের ডিটেলস ক্লাস হবে। বাট আজকের জন্য কোডন সম্পর্কে একটু বেসিক নলেজ তোমাদের লাগবে। সো আমি একদম বেসিক কথাবার্তা বলি যে কোডন জিনিসটা কি। দেখো এটা হচ্ছে একটা এমআরএনএ। সাপোজ এইটা হচ্ছে একটা এমআরএনএ। এমআরএনএ তে কি থাকে? এমআরএনএ তে এখানে বেস পেয়ার আছে, এ ইউ জি এ সি ইউ। এটা নিজের ইচ্ছা মতো দিতে পারে, এটা এমন না যে যেটা আমি দিচ্ছি সেটাই দিতে হবে, এটা অ্যাবসলিউট কিছু না। তাহলে এইটা হচ্ছে একটা এমআরএনএ। এমআরএনএ তে প্রতি 3টা বেস পেয়ার নিয়ে, দেখো এর একটা বেস, সরি প্রতি 3টা বেস নিয়ে, এর একটা বেস, এটা একটা বেস, এটা একটা বেস, 3টা কি বেস না? এই 3টা বেসকে একসাথে বলে হচ্ছে একটা কোডন। 3টা বেসকে একসাথে বলে কোডন। তাহলে 3টা বেসের সমষ্টিকে একসাথে কোডন বলে। তাহলে এইটা একটা কোডন, এইটা একটা কোডন, এইটা আরেকটা কোডন। তো তোমরা এরকম বলতে পারতে যে আপু এইটা একটা কোডন, তো আমি এইটাকে আরেকটা বলবো। কোনটাকে আরেকটা বলবো? এইটা একটা, এইটা আরেকটা। এরকম কিন্তু হবে না, ওভারল্যাপিং হবে না। দেখো ইউ আর জি কিন্তু ওভারল্যাপড হয়ে গেছে, আবার এ হচ্ছে এটার সাথে ওভারল্যাপড হয়ে গেছে, কোনো ওভারল্যাপিং হবে না। পর পর 3টা বেস পেয়ার বা এরকম 3টা নিউক্লিওটাইড, 3টা বেস পেয়ার মিলে হয় হচ্ছে কোডন। তাহলে এইটা কিন্তু কোনো কোডন না। এখানে এরকম 3টা কোডন আছে, আরো ওইদিকে থাকতে পারে। তাহলে এটা এটার সাথে বাকি যেইগুলো থাকবে, এই জি এর সাথে বাকি এ থাকলো, সি থাকলো, তাহলে এইটা আরেকটা কোডন, রাইট? তাহলে এই হচ্ছে কোডন। এখন কোডন টোটাল কতগুলো হতে পারে? দেখো আমাদের বেস পেয়ার আছে হচ্ছে, বা বেস, নাইট্রোজেনাস বেস আছে কয়টা? 4টা। 4টা, 4টার মধ্যে 3টা মিলে কোডন তৈরি করবে। সেটা যে কোনো ভাবে হইতে পারে, যে কোনো ভাবে তুমি মিলাইতে পারো। তুমি এর সাথে জি একবার সি নাও, আবার এর সাথে জি দিয়ে ইউ নাও,
আবার এর সাথে জি নিলা না, তুমি এর সাথে সি দিয়ে জি নাও, তুমি এর সাথে সি দিয়ে ইউ নাও। তাহলে এরকম অনেকগুলো কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন করে আমরা টোটাল কতগুলো তৈরি করতে পারি, টোটাল কতগুলো কোডন তৈরি করতে পারি? টোটাল কোডন তৈরি হয় 64টা। 64টা। এখন এই 64টা কোডন কিভাবে হয়, কোডনগুলো কি, কোনটার নাম কি, সবকিছু আমরা পরের ক্লাসে ডিটেলস করবো। আপাতত বিশ্বাস করো যে 4টা বেস পেয়ারকে আমি যদি 3 ভাগে নিয়ে সাজাতে চাই তাহলে আমার 64টা বেস পেয়ার পড়ে। ওই যে আমরা ম্যাথে পড়তাম বিন্যাস ও সমাবেশ চ্যাপ্টার, সেই একই জিনিস এখানে। ওইভাবে করলে দেখবা যে 64টা বেস পেয়ার আসে। এখন এই 64টা বেস পেয়ার, এই বেসগুলো, বেস পেয়ার না সরি বারবার বেস পেয়ার বলে ফেলছি, এই যে নাইট্রোজেন বেস, 3টা নাইট্রোজেন বেস মানে কি কোডন, তাহলে 64টা কোডন। আমি আর আলাদা কিছু বললাম না, আমি একেবারে কোডন ওয়ার্ডেই চলে গেলাম, কারণ আশা করতেছি তোমরা কোডন কি জিনিস বুঝতে পারছো। জাস্ট 3টা নাইট্রোজেন বেস, পরপর 3টা নাইট্রোজেন বেস, আপাতত এইটুকুই মাথায় রাখো। তাহলে টোটাল কোডন হচ্ছে কয়টা? টোটাল কোডন হচ্ছে 64টা। এই টোটাল 64টা কোডন কতগুলো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? 20টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। 20টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, বাট 64টাই কিন্তু করে না। এই 64টার মধ্যে 61টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। 61টা কোডন 20টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। তাহলে বাকি 3টা কি হলো? বাকি যেই 3টা আছে সেই বাকি 3টার তাহলে কাজ কি? সেই বাকি 3টা কোডন হচ্ছে স্টপ কোডন। 64টার মধ্যে 61টা হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে। কতগুলো অ্যামিনো অ্যাসিড? 20টা অ্যামিনো অ্যাসিড। তার মানে একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করার জন্য একাধিক কোডন থাকতে পারে। বললাম তো সবই আমরা এসব জানবো। বাকি যে 3টা থাকে এই 3টা হচ্ছে স্টপ কোডন। এখন এই যে প্রোটিন তৈরি হবে, প্রোটিন কি সারা জীবন তৈরি হইতেই থাকবে, বন্ধ হবে না কখনো? তাহলে কোনো একটা কোডনে যে প্রোটিন তৈরি হওয়াটাকে তো বন্ধ হতে হবে। তাহলে যেই কোডনে যে প্রোটিন তৈরি হওয়া বন্ধ হয় সেইটাই হচ্ছে আমাদের স্টপ কোডন। স্টপ কোডন কি কি সেটাও হচ্ছে আমরা জানবো। আপাতত এইটুকু কোডন সম্পর্কে এই ছোট জ্ঞানটুকু, একদম মিনিমাম যে জ্ঞানটুকু, এই জ্ঞানটুকু আমাদের দরকার এই ট্রান্সলেশন পড়ার জন্য। আদারওয়াইজ ট্রান্সলেশন আমরা অনেক কিছু বুঝতে পারবো না। তাহলে এমআরএনএ তে পরপর 3টা বেস মিলে তৈরি হলো কোডন। এই কোডনগুলো কি? কোডনগুলো টোটাল হয় 64টা। 64টার মধ্যে 61টা হচ্ছে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। কারণ এই কোডনের এগেনস্টে যখন টিআরএনএ আসবে, টিআরএনএ মাথার উপর একটা অ্যামিনো অ্যাসিড থাকবে না, ওই অ্যামিনো অ্যাসিডটাকে নির্দেশ করে। তাহলে আমরা কাঁচামাল যা যা লাগবে সেগুলো কিন্তু অলরেডি রেডি করে ফেলছি, অলরেডি জেনেও গেছি। দেখো এবার কি তৈরি হচ্ছে? এবার হচ্ছে প্রোটিন রান্না হচ্ছে। তাহলে প্রোটিন রান্নার জন্য কি কি দরকার? দেখো উপরে এমআরএনএ দরকার, কারণ এমআরএনএটাই তো কোড দিবে। এই যে এমআরএনএ তো আলটিমেটলি কোড দিবে, কোড ছাড়া তো রান্না করতে পারবা না। তাহলে রেসিপিটা কি? রেসিপিটা হচ্ছে এমআরএনএ, যেটা ফলো করে আমরা প্রোটিন তৈরি করব। টিআরএনএ কেন দরকার? টিআরএনএ দরকার হচ্ছে প্রোটিনকে তৈরি করার জন্য যে অ্যামিনো অ্যাসিড আছে সেই অ্যামিনো অ্যাসিডকে টেনে নিয়ে আসবে। টিআরএনএ অ্যামিনো অ্যাসিডকে টেনে নিয়ে আসবে। এরপর কি? সূচনা কোডন। সূচনা কোডন হচ্ছে কোনো একটা জায়গা থেকে প্রোটিন তৈরিটাকে তো শুরু করতে হবে, যেই কোডন থেকে প্রোটিন তৈরি শুরু হয় সেটাই সূচনা কোডন। কোনটা সূচনা কোডন? আমরা যখন প্রক্রিয়া পড়বো তখনই আসবে। সাথে কি দরকার? অ্যামিনো অ্যাসিড তো দরকারই, রাইবোজোম দরকার এবং সাথে কিছু এনজাইম দরকার। এবং এই এনজাইমের মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফারেজ। অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফারেজ। এই অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফারেজ কি করে? অ্যামিনো অ্যাসাইল, দেখো অলরেডি অ্যামিনো দেখে বুঝতে পারতেছি এটা অ্যামিনো অ্যাসিড সংক্রান্ত কোনো একটা এনজাইম, বা এই এনজাইমটাকে আমরা অ্যাক্টিভেটিং এনজাইমও বলতে পারি। অ্যামিনো অ্যাসিড ট্রান্সফারেজ অর অ্যাক্টিভেটিং এনজাইম। এটা কি করে জানো? ওই যে আমাদের টিআরএনএ ছিল, টিআরএনএ তে কি অ্যামিনো অ্যাসিড যুক্ত হতে হবে না? ওই যে টিআরএনএ এর মাথার উপরে যে অ্যামিনো অ্যাসিড যুক্ত হচ্ছিল, আকাই
আর কি যে হয় দেখো। না, খুবই কথা হয়েছে এটা। এই যে 3 প্রাইম এন্ডে, 3 প্রাইম এন্ডে কি যুক্ত হতে হবে? অ্যামিনো অ্যাসিড যুক্ত হতে হবে, রাইট? এই অ্যামিনো অ্যাসিডকে যুক্ত হবে এখানে। এই 3 প্রাইম এন্ডে অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করার জন্য, অ্যামিনো অ্যাসিডকে যে যুক্ত করবে সেটাই হচ্ছে এই অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফারেজ। অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফারেজের কাজ হচ্ছে এই টিআরএনএ এর সাথে তার যে অ্যামিনো অ্যাসিড আছে সেই অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করবে, প্লাস এইখান থেকে কিছু পাইরোফসফেট বের হবে। পাইরোফসফেট, এই পাইরোফসফেটটা কি দিবে জানো? পাইরোফসফেট হচ্ছে শক্তি দিবে। পাইরোফসফেট মানে হচ্ছে এই যে ইনঅর্গানিক ফসফেট, যেটা আমরা লিখি পিআই। তাহলে এইটা টিআরএনএ অণুর সাথে অ্যামিনো অ্যাসিডকে যুক্ত করলো। তাহলে এই হচ্ছে আমাদের এনজাইমের কথাবার্তা। আরো কিছু এনজাইম আছে, তাহলে চলো চলে আসি আমরা কি কি কাঁচামাল দরকার, কি কি পূর্ব জ্ঞান দরকার, সবকিছু আমরা মোটামুটি মাথার মধ্যে পেয়ে গেছি। যদি না পেয়ে থাকি তাহলে প্রসেস পড়ার সময় আরো ভালোভাবে মাথার মধ্যে ঢুকে যাবে, কোনো টেনশন নাই। তাহলে ট্রান্সক্রিপশন যখন শুরু করব, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা জিনিসেরই প্রথমে কি হয়? ইনিশিয়েশন হয়, সূচনা হয়। এইটারও শুরুতে কি হবে? সূচনা হবে। তাহলে দেখো নিউক্লিয়াসের ভিতরে কি ছিল? নিউক্লিয়াসের ভেতরে ছিল আমাদের এমআরএনএ। নিউক্লিয়াসের ভিতরে আমাদের এমআরএনএ ছিল, এমআরএনএ বাইরে বের হয়ে চলে আসলো। এই হচ্ছে আমাদের সেই এমআরএনএ। এখন সে যখন বাইরে বের হয়ে চলে আসলো, সে কি করবে? রাইবোজোমের কাছে যাবে, সে রাইবোজোমকে খুঁজবে। আমরা জানি রাইবোজোমের কয়টা সাব ইউনিট থাকে? রাইবোজোমের 2টা সাব ইউনিট থাকে। আমরা যেহেতু এখানে প্রকৃত কোষের কথা পড়ছি, আমরা শুধু প্রকৃত কোষের বা 80S রাইবোজোম নিয়েই কথা বলবো, আমরা বাকিগুলো নিয়ে কথা বলবো না। তাহলে 80S রাইবোজোমে কি কি সাব ইউনিট ছিল মনে করে দেখো। 80S এর মধ্যে সাব ইউনিট ছিল কি? 40S প্লাস 60S। 40S টা ছোট, 60S টা বড়। নরমালি এরা যখন সাইটোপ্লাজমে থাকে, এই দুইটা কিন্তু একসাথে থাকে না, দুইটা আলাদা আলাদা ভাবে থাকে। প্রোটিন তৈরির সময় এরা একসাথে আসে। কিভাবে একসাথে আসে দেখতেছি। তাহলে নরমালি এটা কিন্তু আলাদা আলাদা ছিল। যখন এমআরএনএ আসলো, তখন এই এমআরএনএ এসে কিসের উপরে বসলো? এমআরএনএ এসে বসলো এই 40S রাইবোজোমের উপরে। রাইবোজোমের যে ছোট পার্ট 40S, এই 40S রাইবোজোমে এমআরএনএটা আসলো। তোমাদের যদি এমআরএনএর গঠনের কথা মনে থাকে, তা তোমাদের মনে থাকবে এই পাশে কি আছে? এই পাশে ক্যাপ আছে, এটা যে 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। তাহলে এই পাশে আছে হচ্ছে ক্যাপ জি, গুয়ানিন ক্যাপ, আর এই পাশে আছে হচ্ছে অ্যাডিনিন টেইল, তাই তো? গুয়ানিন ক্যাপ, অ্যাডিনিন টেইল, এইটুকু তো মনে থাকার কথা তোমাদের। তাহলে এই যে 5 প্রান্তে যেখানে ক্যাপিং হয়, সেই জায়গাতে এসে এই 40S রাইবোজোমটা লেগে যায়। তাহলে 40S রাইবোজোমটা এটার সাথে লেগে গেল। এইবার এই 40S রাইবোজোম কি করবে? 40S রাইবোজোম সামনের দিকে আগাইতে থাকবে। আমি একটু বেস পেয়ার আঁকাই এখানে কিছু। এগুলো কিন্তু র্যান্ডমলি তুমি দিতে পারবা, জাস্ট একটা জায়গায় একটা স্পেশাল জিনিস দেওয়া লাগবে। তাহলে দেখো এটা হচ্ছে ছিল আমাদের এমআরএনএ। এমআরএনএ শুরুতে ক্যাপিং হয়েছে, 40S রাইবোজোম এসে এটার সাথে যুক্ত হয়েছে। এবার 40S রাইবোজোম কি করবে? এই 40S রাইবোজোমটা সামনের দিকে অগ্রসর হওয়া শুরু করবে। 40S রাইবোজোমটা এই যেভাবে সামনের দিকে আসতে থাকবে। কতক্ষণ পর্যন্ত আসবে? যতক্ষণ পর্যন্ত না ও এই AUG সিকোয়েন্সটাকে খুঁজে পায়। দেখো
এইটা ছিল একটা কোডন, এইটা আরেকটা কোডন। এই AUG কোডন যতক্ষণ পর্যন্ত না ও খুঁজে পাবে ততক্ষণ পর্যন্ত ও খুঁজবে যে এই AUGটা কোথায়। AUG কে কেন খুঁজতে হবে? এই AUG হচ্ছে আমাদের স্টার্ট কোডন। AUG কে স্টার্ট কোডন। AUG হচ্ছে স্টার্ট কোডন, বোঝা গেছে? তাহলে স্টার্ট কোডনকে খুঁজে পেয়ে গেল। এটা স্টার্ট কোডন হচ্ছে AUG। এটা কোন অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে? এটা হচ্ছে মিথিওনিনকে নির্দেশ করে, মিথিওনিন। তাহলে ম্যাক্সিমাম প্রোটিনের এই যে শুরুর অ্যামিনো অ্যাসিডটা, শুরুর অ্যামিনো অ্যাসিডটা হচ্ছে এই মিথিওনিন। তাহলে মিথিওনিনকে সে খুঁজে পেয়ে গেছে, সে যাকে খুঁজছিল তাকে খুঁজে পেয়ে গেছে। একে খোঁজার মূল উদ্দেশ্য কি? কারণ একে ছাড়া স্টার্ট করা যাচ্ছিল না, এটা হচ্ছে স্টার্ট কোডন। তাহলে স্টার্ট কোডনকে যখন পেয়ে গেল তখন বাকি সবকিছু এখানে চলে আসবে। কে আসবে? আরেকটা সাব ইউনিট আসবে, টিআরএনএ আসবে। এখন আরেকটা সাব ইউনিট যদি আমি দেখাতে চাই এখানে, সাপোজ এইটা হচ্ছে আরেকটা সাব ইউনিট। আমি যদি একটু আঁকাই, এটা তো একটু বড় করে আঁকাবো না, এই সাব ইউনিটটা হচ্ছে বড়। তাহলে এটা হচ্ছে কি 60S, নিচেটা 40S, উপরেরটা 60S। এই 60S সাব ইউনিটে তিনটা অংশ থাকে, তিনটা অংশ থাকে। এটা হচ্ছে A, এটা হচ্ছে P, এটা হচ্ছে E। অ্যাসাইল, পেপটিডাইল আর হচ্ছে এক্সিট। হ্যাঁ, অ্যাসাইল, পেপটিডাইল, এক্সিট। তাহলে প্রথমে অ্যামিনো অ্যাসিড এখানে যে আসবে, সে অ্যামিনো অ্যাসিডটা কি নিয়ে আসবে? টিআরএনএ অ্যামিনো অ্যাসিডটাকে নিয়ে আসবে। টিআরএনএ কোথায় বসবে? মানে এটা বসেছে 40S এ, টিআরএনএ বসবে এই 60S রাইবোজোমের মধ্যে। কোন দিক দিয়ে ঢুকবে? এই এ দিয়ে ঢুকবে, হচ্ছে প্রথম লেটার যেহেতু এ দিয়ে ঢুকবে, তারপরে এখানে আসবে, তারপরে এক্সিট হয়ে বের হয়ে যাবে। এটা হচ্ছে এক্সিট। তাহলে এই হচ্ছে আমাদের নরমাল নিয়ম। এখন তাহলে আমরা এখানে একটা, সাপোজ প্রথম যেই টিআরএনএটা আছে সে এ দিয়ে ঢুকে পিতে আসছে, আমরা সরাসরি তাকে পিতে নিয়ে আসি। সে এ দিয়ে ঢুকছে, তারপরে সে পিতে আসছে। পিতে যখন আসছে, এইটা হচ্ছে আমার টিআরএনএ। এই টিআরএনএ এর সাথে কি আছে? টিআরএনএ এর সাথে আছে হচ্ছে আমার অ্যামিনো অ্যাসিড। একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত আছে। কোন অ্যামিনো অ্যাসিড আছে? মিথিওনিন আছে, কারণ এইটা হচ্ছে মিথিওনিনকে নির্দেশ করে। এরকম ভাবেই হচ্ছে কোডন গুলো অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে। যারা বুঝতে পারতেছিলেন না যে কোডন কিভাবে অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করে, এই AUG কোডন যখন থাকবে তখন এই অ্যামিনো অ্যাসিড মিথিওনিনকেই নিয়ে আসবে, মানে শুধুমাত্র মিথিওনিন অ্যামিনো অ্যাসিডকেই নিয়ে আসবে। টিআরএনএ অন্য কোনো অ্যামিনো অ্যাসিডকে কিন্তু আনতে পারবে না। তাহলে এভাবেই AUGটা মিথিওনিনকে নির্দেশ করছে। তাহলে এইটা, এই টিআরএনএ কে এসে এটার সাথে নিশ্চয়ই যুক্ত হতে হবে। টিআরএনএ এসে কি দিয়ে যুক্ত হবে? আমরা বলেছিলাম এখানে অ্যান্টিকোডন থাকে, কোডনের অপোজিটে যেটা সেটা হচ্ছে অ্যান্টিকোডন। তাহলে এটা যদি কোডন হয়, এখানে কোন টিআরএনএ আসবে? যে টিআরএনএ এর অ্যান্টিকোডনে, যে টিআরএনএ এর অ্যান্টিকোডনে কি আছে? UAC। তাহলে দেখো এটার অ্যান্টিকোডনে কোনটা? টিআরএনএও কিন্তু নির্দিষ্ট। AUG কোডনের জন্য টিআরএনএ এর অ্যান্টিকোডন সিকোয়েন্সও নির্দিষ্ট, যে কোনো টিআরএনএ এখানে আসতে পারবে না। ধরো যেই টিআরএনএ এর অ্যান্টিকোডন হচ্ছে CAG, সাপোজ CAG হচ্ছে তার অ্যান্টিকোডন, সে কি আসতে পারবে এখানে? যুক্ত হতে পারবে? পারবে না। তাহলে একটা স্পেসিফিক টিআরএনএ কে আসতে হবে। স্পেসিফিক টিআরএনএ একটা স্পেসিফিক অ্যামিনো অ্যাসিডকে নিয়ে আসবে। তাহলে এই AUG এর বিপরীতে অ্যান্টিকোডন হবে UAC। এটা অ্যান্টিকোডন, আর এটার মাথার উপরে আছে হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড। তাহলে প্রথমটা চলে আসলো। যখন প্রথমটা এখানে সেখানে যুক্ত হলো, তখন আরেকটা টিআরএনএ এর এন্ট্রি হবে। কোথায় এন্ট্রি হবে? এই যে এ সাইটে আরেকটা চলে আসবে। এটা তো প্রথমটা তো আসলো, প্রথমটা এসে বসে আছে সেখানে।
এরপরে আরেকটার এন্ট্রি হবে, আমরা বলেছি এন্ট্রি কোন দিক দিয়ে হয়, এন্ট্রি হয় এ দিয়ে, আর এক্সিট হয় এক্সিট যে সাইড আছে সেই এক্সিট সাইড দিয়ে। তাহলে এইখানে একটু ছোট হয়ে গেছে এটা, সমস্যা নাই। দেখো এটা কি ছিল, এটা ছিল হচ্ছে এ সাইট, এ সাইটে এখানে আরেকটা টিআরএনএ আসবে, ওকে। আরেকটা টিআরএনএ আসবে, এই টিআরএনএ এর মাথাতে এই আরেকটা অ্যামিনো অ্যাসিড আছে, সে আরেকটা অ্যামিনো অ্যাসিড নিয়ে চলে আসবে। তাহলে এইখানে দেখো, এখানে এটা অ্যান্টিকোডনের সাথে যুক্ত হয়েছিল, এরও অ্যান্টিকোডন আছে, এর অ্যান্টিকোডন তাহলে কি হবে, পরেরটা দেখে চিন্তা করো সি এ জি, তাহলে এটার অ্যান্টিকোডন হবে হচ্ছে তোমার কি জি ইউ সি, তাই তো। এই জি ইউ সি নিয়ে আসছে, এখনো কিন্তু যুক্ত হইতে পারে নাই, কারণ সে এখনো পেপটিডাইল এখানে আসেনি। তাহলে এবার কি হবে, এবার এই রাইবোজোমটা আরো সামনের দিকে আগাতে থাকবে, রাইবোজোম সামনের দিকে আগাতে থাকবে। রাইবোজোম যখন সামনের দিকে আগাবে তখন আমাদের এই যে অ্যামিনো টিআরএনএটা ছিল, এই টিআরএনএটা আর এইটার অ্যামিনো অ্যাসিড, এই দুইটা মিলে পেপটাইড বন্ধন তৈরি করবে, পেপটাইডেস এনজাইম দিয়ে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন তৈরি হবে। তাহলে এই টিআরএনএ কে এই অ্যামিনো অ্যাসিড ছেড়ে দিল, এই অ্যামিনো অ্যাসিড চলে গেল এর কাছে, কিভাবে চলে গেল, পেপটাইড বন্ধনের মাধ্যমে। তাহলে এখানে কিন্তু আর অ্যামিনো অ্যাসিডটা থাকলো না, অ্যামিনো অ্যাসিড চলে আসলো কোথায়, অ্যামিনো অ্যাসিড চলে আসলো এই জায়গাতে। তাহলে একে কি হবে, একে এখন এক্সিট নিয়ে নিতে হবে না, তখন এই টিআরএনএ চলে আসবে এখানে, এরপরে সে এক্সিট নিয়ে নেবে। আর এটা কোথায় আসবে, এটা চলে আসবে এখানে, এসে যখন এই জিনিস অগ্রসর হবে, এই পুরোটা সামনের দিকে যখন অগ্রসর হবে, শুধু হয় না কেন, আচ্ছা দেখো, এটা যখন সামনের দিকে অগ্রসর হবে, আস্তে আস্তে কেটে সামনের দিকে আসবে না, সামনের দিকে যখন অগ্রসর হবে তখন এই জিনিসটা, এই টিআরএনএটা চলে আসবে এই সাইটে, এই সাইটে এসে পরবর্তী যে কোডন আছে সিএজি, এই কোডনের সাথে এটা বাইন্ড করবে। তাহলে দেখো, তাহলে এখানে খেয়াল করো এখানে জিনিসটা কি হচ্ছে, প্রথমে একটা টিআরএনএ আসছিল, সেই টিআরএনএ পি সাইটে আসলো, অ্যান্টিকোডনটা কোডনের সাথে বাইন্ড করলো, তারপরে আরেকটা টিআরএনএ কোথায় চলে আসলো, সে এ সাইটে চলে আসলো, এ সাইটে চলে আসার পরে তখন এই রাইবোজোমটা কি সামনের দিকে আগাতে থাকবে না, এইটার পরে যদি এই কোডনটাকে দেখতে হয় তাহলে রাইবোজোমকে তো সামনে আগাইতে হবে, রাইবোজোমকে একই জায়গায় থেকে পারবে কখনো আগাইতে, রাইবোজোমকে সামনের দিকে আগাতে হবে, রাইবোজোম গুলো কি হবে, রাইবোজোম গুলো এই যে এরকম সামনের দিকে আগাইতে থাকবে, রাইবোজোম আগায় না, পুরো এমআরএনএ ধরেই আগাইতেছে, হ্যাঁ এই যে রাইবোজোম গুলো সামনের দিকে আগাতে থাকবে, মানে একটার পর একটা কোডন রিড করতে থাকবে এরা, যখনই রিড করতে থাকবে, যেটা রিড করা হয়ে গেল, যেটা যেমন রিড করা হয়ে গেছিল, এটা এক্সিট সাইড দিয়ে বাইরে চলে যাবে, আর এইটা এখানে চলে আসবে। প্রত্যেকটা টিআরএনএ যখন বাইরে বের হবে তখন এই অ্যামিনো অ্যাসিডটাকে রেখে যাবে, অ্যামিনো অ্যাসিডটাকে কিভাবে রেখে যাবে, অ্যামিনো অ্যাসিডটা তার পরের অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন দিয়ে যুক্ত হয়ে থেকে যাবে, এরকম যুক্ত হতে 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 যখন এটা সামনে আগাতে থাকবে তখন এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে না, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে আলটিমেটলি প্রোটিন তৈরি করবে। তাহলে এই হচ্ছে আমাদের শুরু হইলো, সামনের দিকে যে আগাচ্ছে, সামনের দিকে সূত্র বর্ধিতকরণ হলো। এই দুইটা আমি যদি আরেকবার জাস্ট তোমাদেরকে খুব সিম্পলি বলে যাই, প্রথমে এমআরএনএ আসলো 40S রাইবোজোমের উপরে, এটা প্ল্যাটফর্ম হিসেবে বসলো, তারপরে এটা টিআরএনএ কে নিয়ে আসলো, টিআরএনএ আর উপরের যে সাইট আছে, বড় যে সাব ইউনিট আছে সেটা আসলো, এসে কোডনের সাথে অ্যান্টিকোডন যুক্ত হলো, পি সাইটে টিআরএনএটা বসে আছে, উপরে মাথার উপরে আছে হচ্ছে একটা অ্যামিনো অ্যাসিড, যত সামনের দিকে অগ্রসর হতে থাকবে
তত অ্যামিনো অ্যাসিড নতুন করে টিআরএনএ এর সাথে আসতে থাকবে আর টিআরএনএ গুলো বের হতে থাকবে। অ্যামিনো অ্যাসিড গুলো পরস্পর পেপটাইড বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি তৈরি করবে? প্রোটিন তৈরি করবে। এই হচ্ছে একদম সিম্পল কিভাবে প্রোটিন তৈরি হয় বা ট্রান্সলেশন হয়। এখন এইখানে তোমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে এটা কি চলতেই থাকবে? আজীবন চলতে থাকবে প্রোটিন তৈরিতে? তাহলে একটা প্রোটিন তৈরি তো শেষ হবে না। তাহলে চলতে 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 চলার পথে কোথাও না কোথাও এসে মানুষকে থামতে হয়। তেমন আমাদের এই যে ট্রান্সলেশন আছে, এই ট্রান্সলেশনটাকেও থামতে হয়। কোথায় থামবে? দেখো আমরা যখন পড়েছিলাম যে কোডন আছে 64টা, তার মধ্যে সেন্স কোডন বা হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করে 61টা, বাকি 3টা কি করে? বাকি 3টা কিন্তু কোনো প্রোটিন তৈরি করে না বা প্রোটিন তৈরি করে না। তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে এটাকে বন্ধ করে দেয়া। যখনই UAA, UAG, UGA এই তিনটার মধ্যে যে কোনো একটা কোডন যখনই রাইবোজোম কি রিড করতে করতে সামনে আগাচ্ছে না, অত পড়তে পড়তে আগাচ্ছে, তাহলে রাইবোজোম যখনই যে এই তিনটার মধ্যে যে কোনো একটা পড়বে তখনই সে বলবে আমার আজকের মতো প্রোটিন তৈরির কাজ শেষ। এটা আমরা করতাম যে যখনই ঘড়ির কাঁটা 10টায় যাবে বা 11টায় যাবে তখনই আমার পড়া শেষ। তো এইরকম এটা কি করবে? তাহলে এইটা তোমার স্টপ, একটা স্টপ কোডন হিসেবে কাজ করবে। তাহলে এই তিনটাকে কি বলে? এই তিনটাকে বলে স্টপ কোডন। তাহলে স্টার্ট কোডন কোনটা ছিল? AUG, তাকে নির্দেশ করে মিথিওনিনকে। আর স্টপ কোডন কোনটা? এই তিনটার মধ্যে যে কোনো একটাই যদি সে পায়, যে কোনো একটা যদি সে পায় তাহলে সেখানে এসে থেমে যাবে। এখন আস্তে 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 মধ্যে ধরো আরো অনেক কিছু আছে। লাস্টের এই যে কোডনটা, লাস্টের এই কোডনটা কি? UGA। দেখো স্টপ কোডন কিন্তু সে পেয়ে গেছে। এখানে মধ্যে আরো অনেক আছে, এমন না যে এই কয়টাই শুধু। লাস্টে আছে হচ্ছে UGA বা UAG থাকলেও হবে, UAA থাকলেও হবে, তিনটাই হচ্ছে স্টপ কোডন। তাহলে এখানেই এসে আমাদের প্রোটিন তৈরিটা স্টপ হয়ে যাবে, দুইটা আলাদা হয়ে যাবে। এমআরএনএও চলে গেল, আমাদের প্রোটিন তৈরি তখনকার জন্য সেই এমআরএনএটা রিড করা কিন্তু বন্ধ হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের প্রোটিন তৈরি বা ট্রান্সলেশন। দেখো এই ছবিটা, দেখো এই ছবিটা দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবা যে রাইবোজোম এটা হচ্ছে তার ছোট সাব ইউনিট 40S, এটা হচ্ছে 60S। 60S এর মধ্যে এইটা হচ্ছে আমাদের mRNA। mRNA দেশে দেখো একটা টিআরএনএ, সে একটা টিআরএনএ এই যে ধরো এটা পি সাইট, এটা হচ্ছে পি সাইট, এটা হচ্ছে ই সাইট, আর এটা হচ্ছে এ সাইট। ই সাইটটা আলাদা করে এখানে দেখায় না, বললাম এটা হচ্ছে ই সাইট যেহেতু এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে এই সাইটে এসে এই যে দেখো অ্যামিনো অ্যাসিড, তার মাথার উপরে একটা লাইসিন অ্যামিনো অ্যাসিড আছে। লাইসিন অ্যামিনো অ্যাসিড এখানে থাকলো, এটা অ্যান্টিকোডনের সাথে যুক্ত হলো। পরে এ যখন বের হয়ে যাবে বা এই যে আগেরটা বের হয়ে গেছে, দেখো তার অ্যামিনো অ্যাসিড রেখে কিন্তু সে বের হয়ে গেছে, এটাও যখন বের হয়ে যাবে তার এটা রেখে বের হয়ে যাবে, তখন কি এই লাইসিন অ্যাসপারজিনের সাথে যুক্ত হয়ে যাবে। এগুলো সবই অ্যামিনো অ্যাসিডের নাম, আমরা পড়বো, সব পড়বো। তখন এইটা হচ্ছে এই যে দেখো এই কোডনের সাথে কিন্তু অ্যান্টিকোডন যুক্ত হয়ে গেছে। আবার এটা ওয়েট করতেছে আসার জন্য, এই যখন বেরোবে তখন এই হচ্ছে এখানে চলে আসবে, এটা চলে আসবে পিতে, পি চলে যাবে ই দিয়ে বাইরে, আর এটা চলে আসবে এতে। এতে এসে কি করবে? এই যে নতুন যে অ্যামিনো অ্যাসিড আছে সেই অ্যামিনো অ্যাসিডটাকে এই বাকিগুলোর সাথে যুক্ত করে দিবে। ওই পাশ থেকে আরো আসতে থাকবে, এরকম যত সামনের দিকে আগাবে তত নতুন নতুন অ্যামিনো অ্যাসিড এখানে যুক্ত হইতে থাকবে। এই হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করা বা প্রোটিন সিনথেসিস, এমআরএনএ ডিরেক্টেড প্রোটিন সিনথেসিস। এই প্রোটিন সিনথেসিস করার প্রক্রিয়াটাকেই বলে হচ্ছে ট্রান্সলেশন। তাহলে আমরা দেখো ট্রান্সলেশনটাও কিন্তু পড়ে ফেলেছি অলরেডি। এখন এই ট্রান্সলেশনের আসলে কিছু মেডিকেল গুরুত্ব আছে। আমাদের এমনি বডিতে তো গুরুত্ব আছেই, এই ট্রান্সলেশনকে আমরা একটু বিশেষভাবে ইউজ করতে পারি। কোন বিশেষভাবে ইউজ করতে পারি? যে আমার পেছনে ছকটা দেখো, দেখো ট্রান্সলেশন তো শুধু মানুষের হয় না, প্রত্যেকটা জীবেরই, প্রত্যেকটা জীবিত কোষেই ট্রান্সলেশন হবে, আদি কোষ প্রকৃত কোষ ট্রান্সলেশন অ্যাটলিস্ট হবে। এখন দেখো সব ধরনের অর্গানিজম কিন্তু আমাদের জন্য ভালো না। যেমন একটা ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া সেও প্রোটিন তৈরি করবে, তারও ট্রান্সলেশন হবে। তাহলে একটা ব্যাকটেরিয়া কি আমাদের জন্য ভালো? ভালো না। আমি যদি ব্যাকটেরিয়ার এই প্রোটিন তৈরি করাটাকে কোনোভাবে বন্ধ করে দিতে পারি, যে কোনো এই যে ট্রান্সলেশনের পুরো প্রক্রিয়া আছে, ট্রান্সলেশনের পুরো প্রক্রিয়ার মধ্যে যে কোনো এক জায়গায় যদি আমি একটা পজ দিয়ে দিতে পারি,
তাহলে তার ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি হবে না। ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরি না হলে ব্যাকটেরিয়া বেঁচে থাকবে না, ব্যাকটেরিয়া মারা যাবে, ব্যাকটেরিয়া কোনো ক্ষতিও করতে পারবে না আমাদেরকে। তো সে তো প্রোটিন দিয়ে নর্মালি ক্ষতি করে, তাহলে সে আমাদের কোনো ক্ষতিও করতে পারলো না, সে আমাদের হচ্ছে সে নিজে মারাও গেল, তাহলে দুই দিক দিয়ে আমাদের লাভ। এই প্রিন্সিপালের ওপরে বেস করেই অনেকগুলো অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে। আমরা যে অ্যান্টিবায়োটিক খাই না, যে কোনো ইনফেকশন হলে বলে আগে অ্যান্টিবায়োটিক খাও, তাহলে এই অ্যান্টিবায়োটিক গুলো কিছু কিছু অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছে এই প্রোটিন সিনথেসিসটাকে বন্ধ করার জন্য। তাহলে অ্যান্টিবায়োটিকটা আমরা যখন খাই, ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস বা ট্রান্সলেশন প্রক্রিয়াটা বন্ধ হয়ে যায়, তখন সেই ব্যাকটেরিয়াটা কোনো ক্ষতি করতে পারে না, আলটিমেটলি মারা যায়। এখন এইরকম কিছু অ্যান্টিবায়োটিক তোমাদেরকে জানতে হবে যে কোন অ্যান্টিবায়োটিক কোন ধাপে কাজ করে, কোন ধাপটাকে বন্ধ করে দেওয়ার জন্য প্রোটিন তৈরি হচ্ছে না। যেমন ক্লোরোমাইসিন। ক্লোরোমাইসিন কি করে? পেপটাইড বন্ধনের সৃষ্টিতে বাধা দেয়। ধরো অ্যামিনো অ্যাসিড আছে, দুইটা অ্যামিনো অ্যাসিড, এদের মধ্যে বন্ডটা কি? পেপটাইড বন্ড। তাহলে এই পেপটাইড বন্ড সৃষ্টিতে বাধা যদি দেয়, তাহলে ধরো এই বন্ডটা তৈরি হলো না, এই বন্ডটা তৈরি হলো না, তাহলে কি প্রোটিন তৈরি হবে? প্রোটিন তো তৈরি হবে না, তাহলে ট্রান্সলেশন কিন্তু বন্ধ হয়ে গেল। আবার এরিথ্রোমাইসিন কি করে? রাইবোজোমে এমআরএনএ এর চলনে, এমআরএনএ যে রাইবোজোমের ভেতরে যাবে, তাকে যদি তুমি বাধা দিয়ে দাও, তাকে যদি রাইবোজোম পর্যন্ত নাই যাইতে দাও, তাহলে প্রোটিন তৈরি হবে? তাহলে রাইবোজোমের যে এমআরএনএ এর চলন আছে, সে যে সামনের দিকে আগাবে, রিড করবে, এটাকে বন্ধ করে দেয় হচ্ছে আমাদের এরিথ্রোমাইসিন। নেক্সট কি? নিওমাইসিন। নিওমাইসিন হচ্ছে এমআরএনএ ও আরএনএ এর মধ্যে আন্তঃবিক্রিয়াতে, এমআরএনএ আর যে টিআরএনএ আছে আমাদের, দুইটার মধ্যে যদি বিক্রিয়া না হয়, দুইটার মধ্যে যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে কিন্তু আবার প্রোটিন তৈরি হবে না। একটা একটাকে রিড করতে না পারলে অ্যামিনো অ্যাসিড আসবে, ওই যে কোডন আর অ্যান্টিকোডন একসাথে না হলে তো অ্যামিনো অ্যাসিড আসবে না, তাহলে সেইটাতে বাধা দেয় নিওমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন কোথায় বাধা দেয়? একদম ট্রান্সলেশনের শুরুতে, ইনিসিয়েশন যে পর্যায়ে পড়ছিলাম, ওই ইনিসিয়েশনের মধ্যে এটা হচ্ছে বাধা দেয়। টেট্রাসাইক্লিন কোথায় বাধা দেয়? এটা দেয় হচ্ছে রাইবোজোমে টিআরএনএ যখন যুক্ত হতে যায়। রাইবোজোমের উপরে আমরা পড়েছিলাম যে তিনটা প্ল্যাটফর্ম আছে, এই তিনটা প্ল্যাটফর্মের মধ্যে এসে কে যুক্ত হয়? আমাদের টিআরএনএ যুক্ত হয়। তাহলে এই টিআরএনএ কে যদি যুক্ত হতে না দেই, আলটিমেটলি টিআরএনএ এর মধ্যেই তো অ্যামিনো অ্যাসিড ছিল, তাহলে টিআরএনএ কে যুক্ত হতে দিলাম না, প্রোটিন তৈরি হবে? প্রোটিনও তৈরি হবে না। সো এই হচ্ছে কিছু কিছু অ্যান্টিবায়োটিকের কাজ, এগুলো এমসিকিউতে তোমাদের আসে। এই জন্য তোমাদেরকে এটা বুঝতে হবে। যদি তোমরা ট্রান্সলেশন পুরো প্রক্রিয়াটা বুঝতে পারো, তাহলে এই জিনিস বোঝা কিন্তু তোমাদের জন্য ইজি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি পড়লাম? আমরা ট্রান্সক্রিপশন পড়লাম, ট্রান্সলেশন পড়লাম। এখন এই ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে কিছু ডিফারেন্স তোমাদেরকে জানা লাগবে, যে ট্রান্সক্রিপশন কি জিনিস, ট্রান্সলেশন কি জিনিস। দেখো বেসিকটাই তো দুইটার আলাদা। ট্রান্সক্রিপশন হচ্ছে এমআরএনএ তৈরি, ডিএনএ থেকে এমআরএনএ, আর ট্রান্সলেশন কি? এটা হচ্ছে এমআরএনএ থেকে প্রোটিন। তাহলে দেখো প্রত্যেকটার প্রসেস আলাদা। কাঁচামাল যেগুলো নিছিলাম, রান্না করব যেটা, যে জিনিস রান্না করব সেটাই তো আলাদা। এক জায়গায় এমআরএনএ রান্না করতেছিলাম, এক জায়গায় প্রোটিন রান্না করছিলাম, তাহলে সব উপাদানগুলো আলাদা হবে, সব এনজাইমগুলো আলাদা হবে, যেই অঙ্গাণু ব্যবহার হচ্ছে সেইটা আলাদা হবে। একটা তৈরি হয়েছিল নিউক্লিয়াসে, আরেকটা হচ্ছে সাইটোপ্লাজমে, তাহলে দুইটা স্থান আলাদা হবে। দেখো এইসব জিনিস এখানে লেখা আছে। প্রথমে তো ডেফিনেশন কি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন, আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে ট্রান্সলেশন। বলো যে এটা তোমরা জানো না, এটা পারো না। তাহলে এখানে কি তৈরি হয়? ট্রান্সক্রিপশনে নিউক্লিওটাইড তৈরি হবে, সরি নিউক্লিওটাইড প্রয়োজন হবে, কারণ কি এটা তো নিউক্লিওটাইডেরই পলিমার। তাহলে এখানে এটিপি লাগবে, জিটিপি লাগবে, সিটিপি লাগবে, ইউটিপি লাগবে, টিটিপি কিন্তু লাগবে না, ইউটিপি লাগবে। আর এখানে কি লাগবে? এখানে এসব দরকার নেই, এখানে অ্যামিনো অ্যাসিড লাগবে, কারণ প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। প্রোটিন তৈরি করতে গেলে অ্যামিনো অ্যাসিড লাগবে, আরএনএ তৈরি করতে গেলে নিউক্লিওটাইড লাগবে। ইজি। এরপরে কি? এরপরে এটা হয় নিউক্লিয়াসে, এটা হয় সাইটোপ্লাজমে। এটা কি? এটার সাথে রাইবোজোম সম্পর্কিত না, এটার সাথে রাইবোজোম সংশ্লিষ্ট। বলো যে এর মধ্যে একটা ওয়ার্ডও তোমাদের জন্য নতুন। এরপরে কি? আরএনএ পলিমারেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কি আরএনএ পলিমারেজ দরকার? এখানে কি আরএনএ পলিমার তৈরি করব? করব না। তাহলে এখানে কি দরকার? এখানে আমাদের অ্যাক্টিভেটিং এনজাইম দরকার। এখানে অ্যাক্টিভেটিং এনজাইম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে কি হয়? এখানে একটা প্রোমোটার ছিল, তাহলে সেই প্রোমোটারে আরএনএ পলিমারেজ যুক্ত হয়ে এটা শুরু হয়। এখানে কিন্তু সেরকম কোনো প্রোমোটার নাই। ওই এনজাইমে যখন টিআরএন এর সাথে নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়, তারপরে স্টার্ট কোডন পেলেই এটা শুরু হয়ে যেতে পারে। তাহলে দেখো
যেই প্রসেস পড়ালাম গত 2টা ক্লাসে, সেই প্রসেসটা যদি বোঝো তাহলে এটার সাথে তুমি আরো 5টা পার্থক্য লিখতে পারবা। ঠিক আছে, এই কয়টা তো পারবা, এই 6টা তো পারবা, এর সাথে আরো 5টা অ্যাডিশনাল কিন্তু তোমরা লিখতে পারবা। আর এই হচ্ছে আমাদের ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য। এখন যদি জিজ্ঞেস করে তোমাদেরকে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশনের পার্থক্য কি, রেপ্লিকেশন আর ট্রান্সলেশনের পার্থক্য কি, বলতে পারবো না? দুইটারই তো কি, প্রথমে ডেফিনেশন আলাদা হবে, সংজ্ঞা আলাদা হবে, উপাদান আলাদা হবে, প্রসেসটা আলাদা হবে, এনজাইম আলাদা হবে, কোন কোন অঙ্গ দরকার সেইটা আলাদা হবে। তাহলে সেইগুলো সেম এই ওয়েতে আমরা হচ্ছে লিখে দিতে পারি, আলাদা করে মুখস্থ করার কিচ্ছু নাই এটা। এখন আমাদের লাস্ট 3টা ক্লাস বা 2টা ক্লাসে আমরা কি জানলাম? আমরা জানলাম আমাদের দেহে ডিএনএ ছিল, ওকে, ডিএনএ ছিল, ডিএনএ থেকে আরএনএ তৈরি হলো, এমআরএনএ, সেইটা থেকে তৈরি হলো প্রোটিন। দেখো তোমাদেরকে আমি শুরু থেকেই বলছি যে যাবতীয় বংশগতির আমাদের যত বৈশিষ্ট্য আছে সবকিছু ধারণ করতেছে ডিএনএ, সবকিছুই ধারণ করছে ডিএনএ। ডিএনএ থেকে সেই ইনফরমেশনটাকে দিয়ে দিচ্ছে কোথায়? এমআরএনএ তে। এমআরএনএ সেই ইনফরমেশন দিয়ে তৈরি করতেছে প্রোটিন। আলটিমেটলি যেই প্রোটিন আমার দেহের সব বৈশিষ্ট্যকে প্রকাশ করতেছে। তাহলে বৈশিষ্ট্য প্রকাশের জন্য প্রোটিন দরকার, এবং এই প্রোটিনকে অ্যানালাইসিস করে আমি বুঝতে পারবো যে একটা ব্যক্তির বা হচ্ছে যে কোনো একটা প্রাণীর, শুধু ব্যক্তি মানুষ বলে না, যে কোনো একটা প্রাণীর প্রোটিনকে বিশ্লেষণ করলে আমি তার বংশগতির তথ্য পাবো না? তাহলে আলটিমেটলি এই প্রোটিনই তো সব কাজ করতেছে, প্রোটিন সবকিছু প্রকাশ করতেছে, কাজ করতেছে। যারা কাজ করে তাদেরকে বলে কর্মী, কর্মী। তাহলে সর্ববৃহৎ কর্মী অণুকে, সর্ববৃহৎ কর্মী অণু হচ্ছে প্রোটিন। সর্ববৃহৎ কর্মী অণু যদি জিজ্ঞেস করে তাহলে বলবা প্রোটিন। তাহলে এই যে সিকোয়েন্সটা, আমরা এর মধ্যে একটা ছোট জিনিস পড়েছিলাম যে এমআরএনএ থেকেও ডিএনএ তৈরি হয়, বাট এটা আসলে ব্যতিক্রম কেসে, সবার কিন্তু না, জাস্ট 2টা একটা কেসে যেখানে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকবে। তাহলে নর্মাল সিকোয়েন্স হচ্ছে এইটা, নর্মাল পাথওয়ে কি? ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন। তাহলে এই সিকোয়েন্সের মাধ্যমে, এই চক্রের মাধ্যমেই কিন্তু আমাদের সব বৈশিষ্ট্য আবর্তিত হচ্ছে, এইটার মাধ্যমেই আমাদের সব বৈশিষ্ট্য এই সিরিয়ালে এই ধাপে ধাপেই যাচ্ছে। এই জন্য এইটাকে বলা হয় জীবের জীবনের কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। কি বলে? কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। এই যে ডিএনএ থেকে এমআরএনএ হয়, এমআরএনএ থেকে প্রোটিন হয়, এই সিকোয়েন্সটাকে বলা হচ্ছে সেন্ট্রাল ডগমা। সবার শুরুতে কে এটা বলেছে? সবার শুরুতে বলেছে ফ্রান্সিস ক্রিক। সবার শুরুতে বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক 1956 সালে তিনি বললেন যে এইটাই হচ্ছে আমাদের কেন্দ্রীয় প্রত্যয়, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি করাটাই আমাদের দেহের কেন্দ্রীয় প্রত্যয়। তাহলে তখন থেকেই কিন্তু বলা হয়ে আসছে যে এটাই আমাদের সেন্ট্রাল ডগমা, আমাদের দেহের যত বৈশিষ্ট্যের প্রকাশ সবকিছু হচ্ছে এই সেন্ট্রাল ডগমা দিয়ে। তাহলে খতে তোমাদের এই কোশ্চেন আসে যে সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় কি, তখন তোমরা উপরে এই সিকোয়েন্সটা লিখবা, তারপরে লিখবা যে ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি হয় এমআরএনএ, এমআরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে তৈরি হয় প্রোটিন, এই প্রোটিনই হচ্ছে আমাদের দেহের সর্ববৃহৎ কর্মী অণু। দেহের যত বৈশিষ্ট্য আছে সব বৈশিষ্ট্য এই প্রোটিনের মাধ্যমে প্রকাশ পায়, এবং এই যেই ধাপগুলো আছে বা এই যে প্রত্যয়টা আছে, এই যে সিকোয়েন্সটা আছে, এটাকেই আমরা বলতেছি কেন্দ্রীয় প্রত্যয় বা সেন্ট্রাল ডগমা। তাহলে আশা করতেছি যে এই সেন্ট্রাল ডগমা বা কেন্দ্রীয় প্রত্যয় নিয়ে কোশ্চেন যদি আসে 2 মার্কের তাহলে তোমরা লিখতে পারবা। এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট যেই টপিক সেগুলো আমরা মোটামুটি শেষ করে আসি। জাস্ট একটা ছোট্ট টপিক বাদ আছে, সেটাও ইম্পর্টেন্ট, এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, রিটেনেও মাঝে মাঝে কোশ্চেন আছে। সেটা কি? সেটা এই যে আজকে শুরুতে আমরা যে পড়তেছিলাম কোডন, সেই কোডন নিয়ে তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা দরকার। কেন 64টা হলো, কোথায় আসলো, কিভাবে আসলো, সবগুলো নিয়ে কথা বলবো।
সো আমাদের আর নেক্সট একটা ক্লাসে হয়তো এই চ্যাপ্টারটা আমরা মোটামুটি শেষ করে ফেলতে পারবো। আজকের চ্যাপ্টারে আজকের ক্লাসে তোমাদের যেটা পড়ানো হলো প্রোটিন তৈরি করা, এই প্রোটিনের তোমরা যে চিত্রটা আছে চিত্রটা প্র্যাকটিস করবা। চিত্রটা তোমরা যদি দুই একটা ধাপে দিতে পারো তাহলে বেটার হয়, যদি সময় থাকে তাহলে। যদিও এটা 4 মার্কের জন্য আসলে তোমরা হচ্ছে দুই একটা ধাপে চিত্রটা দিও। যেমন প্রথম ধাপে দেখা হচ্ছে একটা টিআরএনএ আসছে, তারপরের ধাপে দেখা যাচ্ছে একটা বের হয়ে যাচ্ছে আরেকটা আসছে, এরকম দুইটা ধাপে তোমরা দেখাতে পারো। যেহেতু ছবিটা কিন্তু খুব বেশি বড় না, দেখো এই যে এরকম জাস্ট এখানে একটা দিবা, উপরে হচ্ছে আরেকটা দিলা, এরকম জাস্ট টিআরএনএ একটা দিলা একটা ছবিতে, তারপর আরেকটা ছবিতে দেখালে ওই টিআরএনএ চলে যাচ্ছে আরেকটা টিআরএনএ চলে আসতেছে। তো এরকম ভাবে যদি দুইটা বা তিনটা দিয়ে হচ্ছে তোমরা আঁকাও তাহলে টিচার বুঝতে পারবে যে না তুমি প্রসেসটা বুঝছো। তো এই ছবিটা তোমরা প্র্যাকটিস করবা। আর আজকে ক্লাসে যদি কোনো তোমাদের সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট বক্স বা গ্রুপে জানাবা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।